ধারক একে ক্যাপাসিটর বলে। অ্যাকচুয়ালি ধারক কেউ দেখেছো কোনোদিন? তোমাদের জন্য দুইটা ধারক নিয়ে এসেছি। যেটা এই যন্ত্রটা কে কে দেখছো বলো? দেখছ? হ্যাঁ, কোথায় দেখেছো? ফ্যানে? আর কোথাও দেখো নি? আর কোথাও দেখছো? কোথায় বলো? দোকানে? ভালো একটা কথা বলেছে। এগুলো মাঝে মাঝে এনার্জি দেয় আমাদের, বুঝলে? বলছে একজন একটা বিষয়ের ডকুমেন্টারি বানিয়েছিল এবং বলছিল যে আজকের আমাদের এই বিষয়টি আপনি কোথায় থেকে দেখছেন জানাবেন। কমেন্টে একজন বলল বিছানা থেকে দেখছি। বুঝলা? ওর বলার কথা ছিল খুলনা অথবা পাবনা, রাজশাহী, এরকম কোন একটা প্লেস থেকে বলবে, তা না করে ও লিখেছে কি? তাহলে ধারক শুধু ফ্যানে না, দোকানেও দেখা যায়, ইলেকট্রিক দোকানে, তাই না? এটার ব্যাপারে যে গাণিতিক প্রবলেমগুলো হয় তোমাদের, হচ্ছে গাণিতিক প্রবলেম আসে, এগুলো ভ্যারাইটিস টাইপের। কখনো কখনো এটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আমি চেষ্টা করব যতটা ইজিলি তোমাকে এগুলো শিখিয়ে দেওয়া যায়, এবং বাস্তবে এটা যেরকম ঠিক তোমাদের বইতে সেভাবে পড়ানো হয় না। আমি চেষ্টা করব তোমাকে বাস্তবে একটা ফিল দেওয়ার, পাশাপাশি বইতে যেভাবে আছে সেটাও পড়িয়ে দিয়ে সব কিছু যেন তুমি পারো, এটা চেষ্টা করবো আর কি। বাকিটা আল্লাহ ভালো জানেন। তো এই ধারককে আমরা ইংরেজিতে ক্যাপাসিটর বলি। ইভেন ইলেকট্রিক মিস্ত্রি যারা, তারা ক্যাপাসিটর ছাড়া ধারক শব্দটা জানে না। তারা কি নামে জানে? ক্যাপাসিটর। তারা তুমি ধারক বললেই বলবো না চিনি না তো, বুঝছো তো? দ্যাট মিনস তারা সবাই ইউনিভার্সিটি চিনে, বিশ্ববিদ্যালয় আবার কি, বুঝলে? কিন্তু এখন হয়তো চিনে, কারণ তারাও ফেসবুক ব্যবহার করে, করে না? রিক্সাওয়ালা মামারাও করে। তাহলে ধারক একে আমরা ক্যাপাসিটর বলি। আরো একটা নাম দিতে পারি কন্ডেন্সার। কন্ডেন্সার, কন্ডেন্সড শব্দটার মানে বলবে কেউ একজন? হ্যাঁ, কঠিনের মতো। তোমাদের কি মনে হয় কন্ডেন্সড? মেয়েরা কেউ একজন বলো। হ্যাঁ, তোমাদের ধারণা নাই। আচ্ছা শোনো, কন্ডেন্সড মিল্ক কোনোদিন শুনেছো? কন্ডেন্সড মিল্ক, তাহলে এই যে ঘন করে রাখা থাকে, এটা ধর নাও, এই যে এক চামচ করে চায়ে দিয়ে দুধ চা খাওয়া হয়, অথবা যাদের খুবই দেখা গেলো শারীরিক দুর্বলতা আছে, ওদের তখন এটার জন্য, ওদের আবার দেখা গেলো যে এই যে চামচে করে নিয়ে খেয়ে চাটতে খুবই ভালো লাগে। এটার নাম হলো কন্ডেন্সড মিল্ক, বুঝছো? দ্যাট মিনস ঘন। তো এইটার সঙ্গে ঘন শব্দটার সংযুক্তে আসলো কি করে? একটা ধারকের কাজ হলো চার্জ সঞ্চিত রাখা। যত চার্জ সঞ্চিত রাখতে পারবা তত সুবিধা, কারণ ওই ধারককে পরবর্তীতে কোনো না কোনো একটা জায়গাতে চার্জ বা কারেন্ট সাপ্লাইয়ের জন্য ব্যবহার করবা। হ্যাঁ, তাহলে বেশি পরিমাণ জমা রাখতে পারলে বেশি পরিমাণ কাজ পাবা, এই তো? তাহলে পরে বেশি পরিমাণ চার্জকে ঠেসে ঠেসে ওখানে প্রবেশ করানো হয়। চার্জকে কোনো জায়গাতে ঠেসে প্রবেশ করালে বেশি যাবে। হ্যাঁ, যেমন তোমার যদি বলা হয় যে টিউবওয়েল থেকে তুমি এক জগ পানি নিয়ে আসো, ঠেসে চেপে চেপে নিয়ে আসবা, তাহলে চাপলে কি পানি এক জগে বেশি ধরবে? ঠিকঠাক বলো। তরল পানীয় কিন্তু অল্প সংকোচন হয়, অতএব চাপলে কিছুটা বেশি ধরবে। আর ধারকে একটা বিশেষ মেকানিজম ফলো করলে, আগে ধরো 2 মাইক্রোফ্যারাড চার্জ ধারণ করছিল, ওই একই ধারক বিশেষ মেকানিজম ফলো করলে ওটা হয়তো 5-6 মাইক্রোফ্যারাডও ধারণ করতে পারে। বুঝতে পারছো? তাহলে এই বিশেষ মেকানিজম ফলো করে অনেক বেশি চার্জ ধারণ করা হয়, তখন এর নাম আমরা বলতে পারি কন্ডেন্সার। ওকে, অর্থাৎ চার্জকে ঘন ঘন করে ওখানে প্রবেশ করানো আছে। কাজে লাগে কোথায় স্যার? ফ্যানে। ফ্যানে কিভাবে কাজে লাগে বলো তো? ফ্যানে এটা দেওয়ার দরকারটা কি? ইলেকট্রিক মিস্ত্রি কিন্তু এটা জানেন না। উনি শুধু এটা জানেন যে ফ্যান স্লো ঘুরছে, মানে এখানে একটা ক্যাপাসিটর দিতে হবে। বাট কাজটা কি ওনার এটা জানার দরকার আছে। উনি এটা করে জীবন চলছে, তোমারে জানতে হবে। তোমার বইতে যেহেতু বলা নাই, তাহলে তুমি জানবা এর নেসেসিটি কি।
হায় আল্লাহ, ইংরেজিতে লিখতে গিয়ে তো বিপদে পড়ে গেলাম। দুটা সি হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে। এখন ইংরেজি বানান লিখতে গেলে কনফিউশন কাজ করে মাঝে মাঝে। এর নেসেসিটিটা কি বলতো? একটা ফ্যান যখন একবার ঘুরে যায়, তারপরে ফ্যানটা চলার জন্য বেশি অ্যাম্পিয়ার কারেন্ট লাগে না, কয়েক অ্যাম্পিয়ার কারেন্ট হলে চলবে। বাট ফ্যানটা যখন স্টার্ট হবে, যখন প্রথম ঘোরা শুরু করবে, তখন দেখা গেল যে 25 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে। বাট আমার সাপ্লাই লাইন হয়তো 7 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার বা সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার। সাপ্লাই লাইন 15 অ্যাম্পিয়ার, আর ফ্যান চলার জন্য লাগবে কত? তাহলে একটা ফ্যান স্টার্ট করার জন্য লাগবে 25 অ্যাম্পিয়ার। বাট আমার সাপ্লাই আছে, ধরে নাও সাপ্লাই আছে হয়তো 15 অ্যাম্পিয়ার। তাহলে কেমনে হবে? কোনোদিন ওই সাপ্লাই কারেন্ট দিয়ে কি আর এই ফ্যানটা ঘুরবে? কোনোদিন ঘুরবে না। তুমি যতই সুইচ দাও সব ঠিক আছে, তোমার কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, সব কিছু লাইন আছে, কিন্তু ফ্যান ঘুরছে না। কারণ কি? ওকে অপারেট করার জন্য যে অ্যাম্পিয়ারেজ লাগে, এটাকে আমরা অ্যাম্পিয়ারেজ বলি, যে অ্যাম্পিয়ারেজ লাগে সেটা সাপ্লাই হচ্ছে না। আমাদের এবারে রমজানেই বাড়িতে যখন গেলাম, তখন মোটর, আমাদের পানি তোলার যে মোটর, এটা নষ্ট। কেমনে নষ্ট হলো? আসলে পানির লেয়ার নেমে গেছে। তো পানির লেয়ার নেমে গেছে, তাহলে পরে ওইখানে একটা পাইপ যুক্ত করা হলো 10 ফিটের পাইপ যুক্ত করলে পানি পাওয়া যাবে এবার, ভালো। কিন্তু তারপরেও মোটরটা চালু হচ্ছে না। ওটা চালু হচ্ছে না, আমি তো আর বুঝি না যে কেন চালু হচ্ছে না। তো ওই যিনি ইলেকট্রিশিয়ান ছিলেন, উনি আবার ওইখানকার ক্যাপাসিটরটা খুলে তার একটা ভালো ক্যাপাসিটর দিলেন, দিয়ে চালু করলেন, বেশ সুন্দর পানি ওঠা শুরু করলো। তাহলে ক্যাপাসিটর দিয়ে কাজটা কি হইল? ওই মোটর চালু হওয়ার জন্য যে মানের কারেন্ট দরকার, আমাদের সাপ্লাই কারেন্ট সে মানের না। বুঝতে পেরেছো? আমাদের সাপ্লাই কারেন্ট সে মানের না। তাহলে এইখানে বাইরে থেকে একটা ক্যাপাসিটর যখন যুক্ত করলা, তখন ক্যাপাসিটর দিয়ে আবার এই কাজটা হয়ে গেল। তাহলে ক্যাপাসিটর কি কাজ করে সেটা তোমাদের বলে দিই। ক্যাপাসিটর প্রাথমিকভাবে চার্জ ধারণ করে, এরকম একটা চিহ্ন দিয়ে ক্যাপাসিটর বোঝানো হয়। এই ক্যাপাসিটর প্রাথমিকভাবে চার্জ ধারণ করে। তাহলে সার্কিট লাইন থেকে এসে এখানে চার্জ দিতে হবে। তার পাশাপাশি দুটো পাত দিয়েছি, ধরো একদিক প্লাস চার্জ আর একদিক মাইনাস চার্জ, প্লাস চার্জ আর মাইনাস চার্জ, এটা ধনাত্মক পার্ট, এটা ঋণাত্মক পার্ট। তাহলে সার্কিট লাইনে এটা কয়েক মিলি সেকেন্ডে ধরে নাও অনেকগুলো চার্জ জমা করলো। জমা করার পরে যখনই ওই জায়গাতে আবার কারেন্টের বেশি সাপ্লাই লাগবে, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ও একসঙ্গে সবগুলো চার্জকে ছুড়ে মারলো, ধরো একসঙ্গে সবগুলো চার্জকে প্রবাহিত করে দিল। তাহলে বড় মানের একটা কারেন্ট পাবা। তাহলে সাপ্লাই কারেন্ট ছিল 15, কিন্তু আমার ফ্যান চলার জন্য লাগবে 25। তাহলে এই এক্সট্রা কারেন্টটা কে দেয়? সাপোর্ট দেয় ক্যাপাসিটর। বুঝছো? তাহলে ও চার্জগুলোকে একসঙ্গে স্টোর করে তারপরে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জিনিসটাকে এভাবে সাপ্লাই দিয়ে ফেলে। বুঝাতে পারছি তো? এই কাজটা সব জায়গায় করে। ইভেন তোমার ফোনে একটা ক্যাপাসিটর আছে, ফোন ক্যাপাসিটর। এই ফোন ক্যাপাসিটর কি করে? অথবা তুমি যদি বলো ক্যামেরাতে ওখানে ফ্ল্যাশ একটা ক্যাপাসিটর থাকবে, ঠিক আছে? তো ক্যামেরাতেও থাকে ক্যাপাসিটর। এইগুলোর জাস্ট আর 1 মিনিট তোমাদের ফাংশনটা বলে দিই। যে একটা ফ্ল্যাশ দেওয়ার জন্য ধরে নাও 25-30 অ্যাম্পিয়ার কারেন্ট লাগে। অনেক বেশি ঝকঝকে করে দেয় না? তোমার চোখের দিকে যদি ওই ফ্ল্যাশটা মারা হয়, তুমি দেখবা যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি লেজার রড, ফিজিক্সের ভাষায় বলতে পারি লেজার রড, মানে আলোর একটা ঝাঁক ছুটে যাচ্ছে। এটাকে কি বলবো আমরা? লেজার রড বলতে পারি, বা লাইট রড। রড মানে কি? দণ্ড, তাই না? তা এরকম ভাবে একটা রে এভাবে করে পুরো রে চলে যাচ্ছে। তো এত বেশি অ্যাম্পিয়ার কিন্তু এখানে কারেন্ট সৃষ্টি করার জন্য ওই পেন্সিল ব্যাটারিতে এত ভোল্টেজ নাই। তো এত ভোল্টেজ নাই, তাহলে পরে এত বড় ফ্ল্যাশ কিভাবে দিতে পারলো? ক্যাপাসিটর। বুঝতে পেরেছো? তাহলে ওখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে। তুমি যখন এভাবে করে ক্যামেরাটা ক্লিক করবা, তখন এখানে এসে কিছু চার্জ জমা হবে।
চার্জ জমা হয়ে সবগুলো চার্জ একসঙ্গে গিয়ে অনেক বেশি অ্যাম্পিয়ার একটা কারেন্ট থ্রো করে দিবে। বুঝতে পেরেছো? এইভাবে এই ধরে নাও ক্যামেরা ফ্ল্যাশ, তারপরে ফোনের ফ্ল্যাশ, এগুলো কাজ করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্যাপাসিটরের প্রয়োজনীয়তা বুঝেছি। এবার সব মিলিয়ে ক্যাপাসিটরের তাহলে সংজ্ঞাটা একটু পড়ি যে ক্যাপাসিটর কি, হোয়াট ইজ ক্যাপাসিটর। খুব সিম্পলি যদি বলো, একটা ক্যাপাসিটর তাহলে চার্জ ধারণ করে, যা চার্জ ধারণ করে তাকে কি বলবো? ক্যাপাসিটর বা ধারক। তাহলে আগে সিম্পল সংজ্ঞাটা দিই, তারপরে আমার মতো বলি। যে তড়িৎ যন্ত্র, লিখে নাও, যে তড়িৎ যন্ত্র চার্জ ধারণ করে বা চার্জ সঞ্চিত রাখে, ধারণ করে না বলে লিখো সঞ্চিত রাখে, তাকে তড়িৎ ধারক বলে। বুঝলে? এখন একটা ছোট্ট কথা হচ্ছে যে চার্জ ধারণ করে কাজটা কি? এইখানে চার্জ ধারণ করার পরে ওই চার্জটাকে আবার সে থ্রো করে। মনে রাখবা, কোনো একটা ব্যাটারিতে এই যে কারেন্ট প্রবাহের জন্য যে তড়িৎ চালক শক্তি কেন বলি আর কি, মানে তড়িৎকে চালনা করে, চার্জগুলোকে একদিক থেকে আরেক দিকে চালনা করে, অর্থাৎ তাড়িয়ে নিয়ে বেড়ায়, এজন্য তো তড়িৎ চালক শক্তি। তো এইখানে যে চার্জটা জমা হয়, এই চার্জ সঞ্চিত রেখে পরবর্তীতে দেখো যে একটা ফ্যান চালাই, একটা লাইট জ্বালাই, তাই না? তারপরে এই যে একটা ফ্ল্যাশ এটাকে সাপোর্ট দেয়, তারপর মোটর চালাই। তাহলে এই কাজগুলো করার জন্য কিন্তু ইলেকট্রিক এনার্জি দরকার। তাহলে আমি এটা বলতে পারি যে চার্জ জমা রাখে, বাট সেটা একটা এনার্জি হিসেবে কাজ করে, সেটা একটা ইলেকট্রিক এনার্জি হিসেবে কাজ করে। তাই আরো একটা সুন্দর টার্ম তুমি ইউজ করতে পারো যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তি, তাহলে চার্জ না বলে কি বলতে পারি? তড়িৎ শক্তি সঞ্চিত রাখে। এটা যদি বলো তাহলে এটা বেশি স্ট্যান্ডার্ড শোনাবে। সঞ্চিত রাখে, তাকে ধারক বলে, এখানে শুধু ধারক লিখে দিয়েছি, উপরে কিন্তু লিখেছিলাম কি? তড়িৎ ধারক। আসলে তড়িৎ ধারক কিন্তু সংক্ষেপে ধারক বলি। ধারক মানে কিছু না গো, যে ধারণ করে। এর আরো একটা ভালো বাংলা হতে পারে পাত্র, বিয়ের পাত্র না, কিসের পাত্র? পাত্র বুঝো তো? পট যেখানে পানি ধারণ করে ওটা পানির পাত্র। আচ্ছা, যেখানে চার্জ ধারণ করে ওটা হলো চার্জের পাত্র। তাহলে এইটা মোটামুটি ধারকের সংজ্ঞা দিলাম। এবার ধারকের যদি সংজ্ঞা দিই তাহলে ধারকের একটু গঠন পড়াই না। ধারক কিভাবে গঠিত হয়, ধারকের গঠন এটা একটু দেখো। ধারকের গঠন, একটি ধারকে মূলত দুটি পাত থাকে, একটি ধনাত্মক পাত, একটি ঋণাত্মক পাত। কিন্তু এই পাত কিন্তু আগে থেকে ধনাত্মক ঋণাত্মক থাকে না। পাত দুটোকে আমরা একটু দেখার চেষ্টা করি। এরকম ধরো দুটি পাত, এই যে হলুদ কালারের দিলাম এটা একটা, তার সঙ্গে সমান্তরাল ভাবে আরেকটা দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ধারক। তো খেয়াল করো, এই দুটি পাত, একটির নাম দিলাম এ, আরেকটির নাম দিলাম বি। পাত দুটি ধরো পরিবাহী পাত, তাহলে এ ও বি হচ্ছে পরিবাহী পাত।
দুই ওয়েতে এটাকে চার্জিত করা যেতে পারে। যেটা তোমাদের বইতে বলে নাই সেটা আমি একটু বলি, যেটা ভেরি কমন একটা পদ্ধতি এরকম হতে পারে। পরিবাহী পাত আমি যদি এইখানে একটা সংযোগ দিই এক পাতের সঙ্গে আরেক পাতের, এবং সংযোগের এই জায়গাতে একটা ব্যাটারি দিয়েছি, মাথায় রাখবা ব্যাটারিটি এই জায়গাতে প্লেস না করে যদি এখানে দিই বা এখানে দিই, সব জায়গাতে দিলে একই রকম কাজ করবে। বুঝতে পেরেছ? এই ব্যাটারির এটা প্লাস আর এটা মাইনাস। বলতো ইলেকট্রন কোন দিক থেকে সাপ্লাই হয়? কোন দিক থেকে? ঠিকঠাক বলো। তাহলে ইলেকট্রন যদি এরকম হয় যে নেগেটিভ প্রান্ত থেকে বের হয়, তাই তো? আসলে এখানে যে কাজটা করবে, তোমরা এবার একটা ধারণা থাকে সবার মধ্যে যে ব্যাটারি কারেন্ট তৈরি করে। ব্যাটারি অ্যাকচুয়ালি কারেন্ট তৈরি করে না। এর নামই হলো ইএমএফ সোর্স। ইএমএফ সোর্স। তো ওই ইএমএফ সোর্সে একটা ভোল্টেজ ডিফারেন্স দেয়া আছে। ধরে নাও একটা খুবই ভালো মানের ব্যাটারি 12 ভোল্টের দিলাম। ইএমএফ সোর্স বলতে কি বুঝি? ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইএমএফ সোর্স মানে কি? সোর্স অফ ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, এটাকে বাংলায় যদি বলো তড়িৎচালক শক্তি। আর একবার শুনবা, তারপরে তোমার দেখবা মাথায় এটা ক্লিয়ার হয়ে গেছে। তড়িৎচালক শক্তির উৎস। ধরো তড়িৎচালক শক্তির উৎসটা কি? তড়িৎচালক শক্তির উৎস হচ্ছে যে কোনো একটি সার্কিটে চার্জগুলোকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে কি করবে? চালনা করবে, ড্রাইভ করা। এক কথায় ড্রাইভ করা। তাহলে এটা নিজে কারেন্ট তৈরি করে না। যদি এখানে কোনোভাবে চার্জ থাকে তাহলে সে চার্জটাকে জাস্ট কি করে? প্রবাহিত করে। বুঝছো? চার্জটাকে এক পার থেকে আরেক পারে প্রবাহিত করে। তো এইখানে এই ইএমএফ সোর্স যেটা করবে, তোমরা যেটা বললা যে এটা তো এই ঋণাত্মক প্রান্তের দিকে ইলেকট্রনগুলোকে প্রবাহিত করে, তাহলে আমরা ধরে নিলাম যে ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে। দেখো এই সার্কিটে এ বি এর মধ্যে এই জায়গাতে কোনো সংযোগ তার দিয়েছি কিনা? তাহলে পরিবাহী পাত দুটো পরস্পর থেকে দূরে রয়েছে। তাহলে এই জায়গাতে কোনো কিছুই থাকে না। এই জায়গাতে কোনো কিছু থাকে না, দ্যাট মিনস এখানে আছে বায়ু। কি মাধ্যম বললাম তাহলে? এটা বায়ু মাধ্যম। অথবা যদি কোনো কিছু দাও একদম শূন্য বা বায়ু না হয়ে যদি কোনো কিছু দিতে চাও, তাহলে সেটা হবে অপরিবাহী। কি হবে? অপরিবাহী। মাথায় থাকবে তো? আগে এই কয়েকটা তথ্য তাহলে মাথায় নাও, যে বায়ু না হয়ে এখানে আরো যেটা হতে পারে, তাহলে পাতদ্বয়ের মধ্যে লিখে দিই স্পষ্ট করে, যে পাতদ্বয়ের মধ্যে, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থান ফাঁকা থাকে। ফাঁকা থাকা মানে কি? বায়ু। অথবা যেটা থাকতে পারে সেটা হচ্ছে অপরিবাহী। অপরিবাহী মেলা কিছুই আছে। কাঠ, শুকনা কাঠ পরিবাহী না অপরিবাহী? অপরিবাহী। তো ওই রকম যেটা হতে পারে রাবার, মাইকা, ঠিক আছে, মাইকা, তারপরে রাবার, এই টাইপের কোনো জিনিস ওখানে থাকতে পারে। অথবা কাগজ, খুবই সুন্দর একটা জিনিস, নাম দিলাম কি? কাগজ। এই যে পলিথিন টলিথিন রেখে দিলা, পলিথিনের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তোমরা দেখবা যে গ্রামে যদি অনেক সময় ওই যে টেপ না থাকে, তাহলে কারেন্টের লাইন জোড়া দেওয়ার পরে ওই পলিথিন দিয়ে দেয়, মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, ধরলেও কিছু হবে না। বুঝছো তো? তাহলে এই অপরিবাহী জিনিসগুলো লাগাইতে পারে। মাইকা কোনোদিন দেখছো? হ্যাঁ, অভ্র বা মাইকা, অ্যাবনাইট দেখেছ? দেখো নাই? আচ্ছা, তাহলে কেমিস্ট্রি ল্যাবে যদি কোনোদিন সুযোগ হয় দেখাবে তোমাদের। আমরা যেটা বলতে চাচ্ছি যে তাহলে দেখো এইখানে এই পুরো সার্কিটে মাঝে তাহলে কোনো ধরনের সংযোগ নাই। তাহলে সংযোগ না থাকলে কি বিদ্যুৎ চলবে?
এসএসসি চলতড়িৎ অধ্যায় ছিল তোমাদের? ছিল। আচ্ছা, এক একজন এক এক জায়গা থেকে পড়েছো। আমরা যখন চলতড়িৎ পড়বো তখন অনেক কিছু জেনে যাবো ইনশাল্লাহ। এখন শুধু বলি যে কোনোভাবে যদি পুরো সার্কিটের একটা জায়গা বিচ্ছিন্ন থাকে তাহলেই আর কারেন্ট চলবে না। এটা কনসিডার করবে না যে থাক এতটুকু জায়গা বিচ্ছিন্ন আছে আমি যাই, কারেন্টের এ ধরনের নেচার নাই, বুঝছো? সংযোগ একটু কেটে গেছে মানে আর কারেন্ট চলবে না। তাহলে এত বড় একটা গ্যাপ, এখান থেকে কারেন্ট চলবে? কারেন্ট চলবে না। এটাকে আমরা বলবো ওপেন সার্কিট। তাহলে কারেন্ট না চললে ইলেকট্রন কই থেকে কই যাবে? মাথায় রাখবা, যেহেতু এটা পরিবাহী, পরিবাহীর মধ্যে অবশ্যই কি ইলেকট্রন থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। মানে প্রত্যেকটা পরমাণুর বাইরের কক্ষপথে একটা বা দুইটা করে মুক্ত ইলেকট্রন থাকে। এই যে ফ্রি ইলেকট্রন, তাহলে এখানে আমরা দেখাই দিই যে এখানে একটা কি থাকার কথা, এ পাতের মধ্যে প্রত্যেকটা পরমাণুতে কি থাকবে? ফ্রি ইলেকট্রন। ওই ফ্রি ইলেকট্রনকে যে কেউ অল্প একটু শক্তি দিয়ে বের করে আনতে পারে। তা আমি 12 ভোল্টের এরকম একটা ইলেকট্রোমোটিভ ফোর্স দিয়েছি। এই ভোল্টেজ সোর্স যেটা করবে, এই জায়গা থেকে ইলেকট্রনগুলো, এ পাত থেকে ইলেকট্রনগুলোকে নিয়ে এসে এই যে এই রাস্তা ধরায় দিবে, তা বলবে যে ইলেকট্রন তুমি এদিকে যাও। তারপরে এই ভোল্টেজ ডিফারেন্সের কারণে, এই যে শক্তির কারণে, তড়িৎ চালক শক্তি মানে তাড়িয়ে নিয়ে বেড়ানোর জন্য যে শক্তি, তড়িৎকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, এই শক্তি তাহলে কি করবে? ইলেকট্রনগুলোকে এদিক থেকে নিয়ে এসে এই পাতে জমা করবে, বুঝছো? ইলেকট্রন যদি এই পাতে জমা হয়, দ্যাট মিনস এই পাত কি চার্জে চার্জিত হবে? ঋণাত্মক চার্জে। আচ্ছা, ইলেকট্রন যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে এই পাতের ওই পরমাণুগুলো কি চার্জে চার্জিত হবে? না, বুঝতে পারলে না? আল্লাহ, যেখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে তাহলে ওখানে এখন প্রোটনের আধিক্য শুরু হবে না? তাহলে প্রোটনের চার্জ কি? ধনাত্মক। তাহলে ওই পাতটা এবার প্লাস হয়ে যাবে, আর যেখানে এক্সট্রা ইলেকট্রন প্রবেশ করালো ওই পাতটা হয়ে যাবে ঋণাত্মক। সহজ তো, নাকি বলো? তাহলে এই পাত এবার কি হবে? প্লাস। আর এখান থেকে যে ইলেকট্রনগুলো আসলো এটা হয়ে যাবে মাইনাস। এই কাজ চলতে থাকবে। কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? যতক্ষণ বিভব পার্থক্য থাকবে। তাহলে নীলা সুন্দর বলেছে, যতক্ষণ বিভব পার্থক্য থাকবে। চার্জ চলাচলের জন্য কন্ডিশন হচ্ছে বিভব পার্থক্য থাকা, নাকি বলো? তাহলে আমরা লিখে দিই যে তড়িৎ অবলিক চার্জ চলাচলের শর্ত, মানে দুটি জায়গার চলাচলের জন্য বিভব পার্থক্য প্রয়োজন। ঠিক আছে, বিভব পার্থক্য প্রয়োজন। মাথায় থাকবে। ধরো এই ধরে নাও যে এইখানে দুটো বস্তু, এ দুটো পরিবাহী বললাম, এ দুটোকে দুটো পরিবাহী বললাম। এটারও বিভব ধরে নাও 5 ভোল্ট, এটারও বিভব 5 ভোল্ট। সুন্দর করে যত্ন করে দুটোকে লাগিয়ে দিয়েছো। দুটোর ভোল্ট কত বললাম? 5। তাহলে একটা থেকে আরেকটায় কোনো কারেন্ট যাবে না, কারণ কি? সমবিভব। কারেন্ট যখন যাচ্ছে না তখন তুমি চিন্তা করলা, এ বাবা, এ মনে হয় লোহার তার অথবা তামার তার, তাই যাচ্ছে না, তাহলে সোনার তার লাগাই বা হীরার তার, তাহলে হয়তো যাবে। যাবে? এটা ডিপেন্ড করে কিসের উপর? বিভব পার্থক্য। আবার তোমার এটা যদি 2 ভোল্ট হয় আর এটা যদি 5 ভোল্ট হয়, তাহলে ডিফারেন্স আছে। দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ বিভব থেকে কারেন্ট কোন দিকে যাবে? নিম্ন বিভবের দিকে। মাথায় থাকবে। আর ইলেকট্রন যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। ধন্যবাদ আপনাদের। এই একটা জিনিস যখন আপনি স্বীকার করে ফেলেছেন, দ্যাট মিনস আপনি অনেক কিছু জেনেছেন। তাহলে এইখান থেকে এই দিকে ইলেকট্রনগুলো যাবে যতক্ষণ এই দুই পাতের বিভব পার্থক্য এটার বিভব পার্থক্যের চেয়ে ভিন্ন থাকবে। এখন যদি কোনোভাবে এই দুই পাতের বিভব পার্থক্য হয়ে যায় 12 ভোল্ট, তাহলে আর যাবে না। তাহলে আমি ব্যাটারি লাগিয়েছি 12 ভোল্টের, তাহলে ম্যাক্সিমাম চার্জিত অবস্থায় এই দুই পাতের বিভব পার্থক্য কত হতে পারে? 12 ভোল্ট। বুঝতে পারছো? 12 ভোল্ট হওয়ার পরে আর কোনো চার্জ যাবে না। ওকে, এইখানে আবার একটু আরো গভীরভাবে শেখার একটা জিনিস রয়েছে।
গভীরভাবে শেখার জিনিসটা কি, যদি টোটাল বিভব পার্থক্য হয় 12 ভোল্ট, দুটো পাত এইদিকে প্লাস, ওকে, আর এইদিকে মাইনাস, টোটাল বিভব পার্থক্য কত বললাম? 12 ভোল্ট। তাহলে টোটাল বিভব পার্থক্য যদি 12 ভোল্ট হয় গো স্যার, তাহলে ধনাত্মক পাতের বিভব কত আর ঋণাত্মক পাতের বিভব কত? তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই সময় 12 ভোল্ট বিভব পার্থক্য মানে এটা +6 আর এটা যদি -6 দিই, ডিফারেন্স কত হবে? 12। যোগ তো না, কি হবে? ডিফারেন্স মানে বিয়োগ। এটা +6 আর এটা -6, বিয়োগ করলে কত হবে? 12 হবে। বুঝছো? তাহলে এটা হবে +6 ভোল্ট আর এটা হবে -6 ভোল্ট। তো তোমাদের এই যে এত কথাগুলো বলছি, এই কথাগুলো কেন বলছি? তোমরা অনেক ব্যস্ত না, তোমাদের তাড়াতাড়ি কোর্স শেষ করতে হবে না? তাড়াতাড়ি কোর্স শেষ করতে হবে এই চিন্তা করে যদি পড়াইতাম, তাহলে পরে কিন্তু 3 দিনে ধারক পড়ায় শেষ করে দিতাম। কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের শেখা উচিত। যদি কোনো কারণে এরকম হয় যে এই প্রান্তকে তুমি গ্রাউন্ডিং করেছো, গ্রাউন্ডিং মানে আর্থিং, তাহলে এটা কিসের মধ্যে যুক্ত করে দিয়েছে? মাটির সাথে। দিস ইজ কল্ড আর্থিং অথবা গ্রাউন্ডিং, তাই তো? বা গ্রাউন্ডিং বলতে পারি, গ্রাউন্ডে দিয়ে দিয়েছি। এই সময়ে কি হবে? পৃথিবী কিন্তু একটা ঋণাত্মক চার্জের আধার। কোন চার্জের? ঋণাত্মক চার্জের আধার। পৃথিবী ঋণাত্মক চার্জের আধার, নাকি ধনাত্মক বললাম? ঋণাত্মক, এটা মাথায় রাখবা। তাহলে আমাদের যে আর্থ, এটা সব মিলিয়ে টোটাল তার সব কিছু কোন চার্জ? ঋণাত্মক। হ্যাঁ, এই জন্য এই পৃথিবীতে তুমি নেতিবাচক জিনিসটা খুব সহজেই খুঁজে পাবা, বুঝলা? কারণ চার্জের দিক থেকে তো সে কি? ঋণাত্মক। তো নেতিবাচক। আচ্ছা, আমরা এবার একটা বিষয় দেখি। যদি ঋণাত্মক চার্জের আধার হয়, গ্রাউন্ডিং করার মানে হলো, গ্রাউন্ডিং করার মানে হলো যে এখানে ঋণাত্মক চার্জের চার্জিত এই পাত থেকে ইলেকট্রনগুলো খুব সহজেই কোথায় চলে যাবে? পৃথিবীতে। বুঝছো? যদি কোনোদিন এই পাতের বাম প্রান্তে ঋণাত্মক হয় কিন্তু ডান প্রান্তের দিকে ধরো প্লাস, তাহলে প্লাস চার্জ কিন্তু এবার গ্রাউন্ডিং করেছে, তখন কি হবে? কি হবে? প্লাস চার্জগুলো যাবে নিচে, কি হবে বলো হাফিজা, কি বলতে চাও? তাহলে এবারে কিন্তু তার বিপরীত মেকানিজম ও যেটা বললো যে এই পৃথিবী থেকে ইলেকট্রনগুলো এসে এই প্লাস চার্জগুলোকে কি করে দিবে? ভ্যানিশ করে দিবে। প্লাস মাইনাস করলে কি হয়ে যাবে? নিউট্রাল। তাহলে কে সবসময় দৌড়ায়? কে সবসময় দৌড়ায়? কে? ইলেকট্রন। প্রোটন কোনোদিন দৌড়ায় না। বুঝছো? এজন্য আমি কোনো এক সময়ে পড়ানোর সময় বলেছিলাম যে ছেলেরা অনেকটা এই ইলেকট্রন জাতের। ইউনিভার্সিটির হলগুলোতে সবাই ক্লাস শেষ করে নিজের নিজের হলে গেল, তারপরে এই ছেলে অনেক ক্লান্ত হয়ে গেল, কিছু খেয়েছে কি না খেয়েছে, বেটা তারপর থেকেই বারবার চিরুনি করে আর এরকম করে, মানে ও এখন হলের দিকে যাবে, মেয়েদের হলের দিকে। ওরে বাবা, কোনোদিন মেয়েদের দেখছিস যে তোর হলের সামনে এসে ঘুরে? তাহলে সবসময়ের জন্য কে মুভ করে? ছেলেরা। এদের উন্নতি নিশ্চিত, বুঝলে? তাহলে ছেলেরা হলো সবসময় নেতিবাচক কাজ করে বেড়ায়। আচ্ছা স্যার, তাহলে ইলেকট্রন যদি এগুলো প্লাস হতো তাহলে কে যেত? ইলেকট্রনটা নিচ থেকে উপরে যেত। ওকে, এখন বুঝো যে এই অবস্থায় যদি এদিক ক্যান্সেল হয়ে যায়, চার্জগুলো যখন ক্যান্সেল হয়ে যাবে, গ্রাউন্ডিং করবা, তখন যদি 12 ভোল্ট বিভব পাও, তাহলে বুঝে নিবা যে এদিকটা +12 আর এদিকটা কোনো চার্জ নাই। যে কোনো চার্জ না থাকলে কোনো বিভব সৃষ্টি হবে না। এটা বোঝার জন্য তাহলে আপনাদের অতীতের একটা সমীকরণ মনে করায় দিই। V = ছিল K × চার্জ ভাগ R, যেখানে K ছিল 1/4πε0। চার্জের সমানুপাতিক তো। দেন V = Q। চার্জ যদি প্লাস হয় বিভব প্লাস, চার্জ যদি মাইনাস হয় বিভব মাইনাস, চার্জ যদি শূন্য হয় বিভব। তাহলে এদিকে চার্জ শূন্য হলে বিভবও কি হয়ে যাবে? এটুকু বুঝেছো? তুমি সব মেকানিজম বুঝে গেছো, এবার তোমার সামনে নিয়ে যাব।
তাহলে এই ফুললি এইভাবে করে 12 ভোল্ট যদি দুই পাতের মধ্যে ডিফারেন্স হয়ে যায়, তাহলে আমি এখানে এখন এ ধারককে বলবো ফুল চার্জ। কি বলবো? ফুললি চার্জড। এটা যদি চার্জ করো, তারপরে চার্জ হওয়ার পরে এবার কি ঘটনা ঘটবে? ডিসচার্জ। চার্জ হয়েছে, তারপর ওই ধারক রেখে দিবা? তোমার উদ্দেশ্য কি ছিল? ওরা কাজে লাগানো। তাহলে তুমি সার্কিটে যুক্ত করেছো, ওই চার্জগুলোকে জাস্ট টেনে নিল, এবারে কাজ কি হবে? ডিসচার্জ। তাহলে চার্জের জন্য যেভাবে সার্কিটটা লাগানো আছে, ডিসচার্জের জন্য সার্কিটটা কিরকম হবে একটু দেখায় দিয়ে। এই টাইপের হবে। ডিসচার্জ বলতে ফুললি যখন চার্জ হয়েছে তখন এই ব্যাটারি বিচ্ছিন্ন করে দিলাম। ব্যাটারি বিচ্ছিন্ন করে তোমাদের একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখায়, এখানে দেখায়, অন্য জায়গাতে না এঁকে। এবার যদি এই ধারককে অন্য কোনো একটা জায়গাতে লাইট জ্বালানোর জন্য কাজে লাগাচ্ছ, এখানে একটা লাইট দিলা, বাল্ব দিয়েছো, হ্যাঁ, এখানে একটা সুইচও দিয়েছো, ওকে, তারপরে এভাবে সংযোগ দিয়েছো। সংযোগটা দেখতে পাচ্ছ কিনা? মানে রেড কালারের যেটা, তো এটা ধারকের এ পাত আর এটা বি পাত। এ পাত ধনাত্মক আর বি পাত কি অবস্থায় আছে? ঋণাত্মক। সংযোগ দিয়েছো, এখন চার্জ ফুলফিল আছে, আবার তাদের মধ্যে বিভব পার্থক্য কত? 12 ভোল্ট। তাহলে এইবার যেটা হবে, এই ঋণাত্মক চার্জগুলো যখনই তুমি এখানে সুইচ দিয়ে দিবা, তখনই এই ঋণাত্মক চার্জগুলো এদিক দিয়ে এদিকে গিয়ে প্রবাহিত হয়ে কোথায় যাবে? ধনাত্মক প্রান্তে। তাহলে সার্কিট কমপ্লিট। সার্কিট যখনই এই পুরো লাইনে ইলেকট্রন যাওয়ার সুযোগ পাচ্ছে, দ্যাট মিনস তার বিপরীত দিকে কারেন্ট আসবে, আর কারেন্ট আসলে কি হবে? এটা জ্বলবে। যদি এটা লাইট হয় লাইট জ্বলবে, ফ্যান হয় ফ্যান চলবে। বুঝছো তো? ঠিক আছে। অন্য কোনো ডিভাইস হলে সেটা যাই হোক একটা পারফর্ম করবে। এখন তোমার একটা জিনিস বুঝার, যে আগের বারে ইলেকট্রনগুলো কোন পাত থেকে এসেছিল গো? ইলেকট্রনগুলো কোন পাত থেকে এসেছিল? চার্জ করার সময় কোন পাত থেকে? এ পাত থেকে এসেছিল। এ পাত থেকে কোথায়? বিতে। আর যখন ওকে আবার কোন একটা সার্কিটে কাজে লাগাচ্ছি, আলো জ্বালাবো, তখন কোন পাত থেকে কোনটায় যাচ্ছে? বি পাত থেকে এ পাতে। তাহলে চার্জিং এর সময় ইলেকট্রন যেদিকে যায়, ডিসচার্জিং এর সময় ইলেকট্রন তার, তাহলে চার্জিং আর ডিসচার্জিং নিশ্চয়ই মানে বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি। লিখো, এই জায়গাটা ক্লিন করে লিখে দিই, অথবা অন্য জায়গায় লিখি। চার্জিং এর ক্ষেত্রে ইলেকট্রন এ পাথ হতে বিতে গেল, বা ডিসচার্জিং এর সময়ে, ডিসচার্জিং এর ক্ষেত্রে ইলেকট্রন বি পাথ হতে এ পাতে গেল। ওকে, এবার আমরা এখানে একটা গাণিতিক বিষয়ে যাব। ধারকের ক্ষেত্রে এখানে দেখো, যত বেশি ভোল্টেজ ডিফারেন্স রাখতে পারবা বা দিবা, এখানে এই চার্জের পরিবহন বা চার্জ ধারণ তত বেশি হবে, নাকি বলো? আমি যত বেশি হাই ভোল্টেজ দেবো, তত বেশি চার্জ এক পার থেকে আরেক পারে নিয়ে যাবে। মাথায় রাখবা, এটা এইভাবে বলা যেতে পারে যে বিভব পার্থক্য যত বেশি হবে, চার্জ তত সঞ্চিত হবে। আবার চার্জ যত সঞ্চিত হবে, দুই প্রান্তের বিভব পার্থক্য তত বাড়বে। বুঝতে পেরেছো তো? বিভব পার্থক্য যত দিবা এক পার থেকে আরেক পারে, তত বেশি চার্জ যাবে। আবার যত বেশি দুই পারে চার্জ যাবে, দুই প্রান্তের বিভব পার্থক্য তত বৃদ্ধি পাবে। বুঝছো তো? দ্যাট মিনস কিউ আর ভি পরস্পরের সমানুপাতিক। ওকে, এই জিনিস যখন বুঝেছো, তাহলে মাথায় রাখবা যে কিউ প্রপোর্শনাল টু ভি। কিউ প্রপোর্শনাল টু ভি। বিভব পার্থক্য যত বেশি বৃদ্ধি করব, তত বেশি চার্জ ধারণ করা সম্ভব। দেন কিউ ইজ ইকুয়াল টু
সিভি, যেখানে সি একটি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই সি কে বলা হবে ধারকত্ব, সি কে বলা হবে ধারকত্ব। কোথায় থেকে নিয়ে আসলাম শব্দটা? ইংরেজিতে এটাকে বলবো ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স। ওকে, ক্যাপাসিট্যান্স কি? ক্যাপাসিটরের একটা বৈশিষ্ট্য, ক্যাপাসিটরের একটা বৈশিষ্ট্য, ওই যে রেজিস্ট্যান্স, রেজিস্টরের বৈশিষ্ট্য, রোধের বৈশিষ্ট্য হচ্ছে বাধা দেয়া, তো কি পরিমাণ বাধা দিচ্ছে তার নামই রেজিস্ট্যান্স। আর এটা যে এ ধারকের ক্ষমতা পরিমাপ করার জন্য একটা বৈশিষ্ট্য, তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি যে প্রপার্টি অফ এ ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটরের বৈশিষ্ট্যকেই বলবো ক্যাপাসিট্যান্স। এখন এই বৈশিষ্ট্যটার ব্যাপারে একটু ধারণা দিই আজকে। সি সমান তাহলে কত হবে? কিউ সমান যদি সিভি হয় তাহলে কত হবে? তাহলে সি ইজ ইকুয়াল টু ভেরি সিম্পল যে কিউ বাই ভি, কিউ বাই ভি। তো যাই হোক, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স পরিমাপ করা খুব জরুরি এবং এটা নিয়ে গাণিতিক প্রবলেমগুলো মোটামুটি তোমাদের সাজানো থাকবে। তা আমি সি সমান যদি কিউ বাই ভি পাই, ক্যাপাসিট্যান্সের একক পরিমাপ করা লাগে। আগে এককটা দেখাই দিই, তারপরে সংজ্ঞা দিই। একক কি? এর ইউনিটটা কি হবে? ভালো করে দেখো তো, এর ইউনিটটা কি হবে ক্যাপাসিট্যান্সের? উপরে চার্জ, চার্জের একক কি? কুলাম্ব। আর এবার বাই নেমে একজনটা জিজ্ঞেস করবো, হ্যাঁ, তারা না পারলে আমি মন খারাপ করব। ভি বিভব পার্থক্য, বলো তিথি এটার একক কি? বিভব পার্থক্যের একক ভোল্ট। ধন্যবাদ। তাহলে উপরে কুলাম্ব আর নিচে ভোল্ট, সব মিলিয়ে কি হলো? কুলাম্ব পার ভোল্ট। ঠিক লিখে নি। আর এইটা এখানে সমীকরণ থেকে আমি লিখলাম, কিন্তু এটার এসআই একক কুলাম্ব পার ভোল্ট নয়, এর এসআই একক হচ্ছে এসআই ইউনিট, এসআই ইউনিট হলো ফ্যারাড, এসআই ইউনিট ফ্যারাড। তাহলে ফ্যারাড আর কুলাম্ব পার ভোল্টের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এই ফ্যারাডকে সংক্ষেপে কি দ্বারা লেখা হয়? এফ। মাথায় রাখবা যে 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 1 কুলাম্ব পার ভোল্ট, 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 1 কুলাম্ব পার ভোল্ট, মাথায় থাকবে। তারপরের লাইনটাই দেখো, যে আমি যদি এই ভি এর মান 1 ভোল্ট ধরি, ভি ইজ ইকুয়াল টু ধরলাম 1 ভোল্ট, বিভব পার্থক্য কতটুকু ধরলাম? 1 ভোল্ট। 1 যদি বসায় দিই তাহলে সি সমান কত লিখতে পারো? সি ইজ ইকুয়াল টু কত? কিউ। এর মিনিংটা হচ্ছে যে দুটি পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট করার জন্য যতটুকু চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে সেটাই হচ্ছে তার ধারকত্ব, সেটাই তার। তাহলে দুটি পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট করার জন্য যে পরিমাণ চার্জ প্রদান করা লাগে সেটাই বলবো তার ধারকত্ব। লিখে ফেলো, এটুকু লেখা হয়েছে। তাহলে সংখ্যাটা লিখে দিব। এই যে বিভব পার্থক্য যখন 1 ভোল্ট, তখন কিউ এর যতটুকু পরিমাণ সেটাই হচ্ছে ওই ধারকের ধারকত্ব। তাহলে লিখো ধারকত্বের সংজ্ঞা আর কি। দুটি পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আধান প্রয়োজন হয়, তাকে ওই ধারকের ধারকত্ব বলে, ওই ধারকের ধারকত্ব বলে। এখানে খুব
সহজভাবে বোঝার একটা জিনিস রয়েছে। দেখো, যদি বলা হয় যে কোনো ধারকের ধারকত্ব, কোনো ধারকের ধারকত্ব 2.5 মাইক্রোফ্যারাড বলতে কি বোঝায়? ঠিক আছে, নাকি কি বুঝো এটা লিখবো? বলো, এটা লিখবো কে? না, নাহলে তুমি যা বুঝো সেটা লিখে আমার বুঝাই দিবা, মামা আমি এটা বুঝি, তখন আমার ওটাতেই মার্ক দিতে হবে। অ্যাকচুয়ালি ফিজিক্সে কি বোঝায়? এখানে সিম্পলি সি ইজ ইকুয়াল টু, তাহলে কত জানো? 2.5 মাইক্রো ফ্যারাড, এই তো। আমি তোমাকে অন্য একটা পদ্ধতিতে জাস্ট লিখে দিই। 2.5 মাইক্রো ফ্যারাড মানে আমি উপরে লিখলাম ধরো 2.5 মাইক্রো কুলাম, আর নিচে দিলাম 1 ভোল্ট, নিচে দিলাম 1 ভোল্ট। ঠিকঠাক আছে তো? এই কুলাম পার ভোল্টকে কি বলে? ফ্যারাড। আর সঙ্গে তো মাইক্রো আছেই, তাহলে সব মিলিয়ে কত হয়ে গেল এটা? আচ্ছা, দ্যাট মিনস এটাই হচ্ছে 2.5 মাইক্রো কুলাম পার ভোল্ট। আর কুলাম পার ভোল্ট সমান কি লিখে দিবা? ফ্যারাড। এটার মানেটা কি দাঁড়াইলো তাহলে? দুটি পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট করার জন্য ওই ধারকে কত কুলাম চার্জ দেয়া লাগে? 2.5 মাইক্রো কুলাম চার্জ দেয়া লাগে। লিখতে পারবো না এটা? এইটা খতে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3 স্টার ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ক্ষয়ের জন্য। এটাই ঠিক মতো অনেকে লিখতে পারবে না, বাস এক লাইন লিখবা যে ওই ধারকের দুই পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট করার জন্য ধারকটিতে 2.5 মাইক্রো কুলাম চার্জ প্রদান করতে হবে। চলে যাবা আবুজার গিফারি, ব্যাগটা গুছিয়ে ফেলছো, যাবা? থামো, শুধু তোমাদের এই ধারকত্বের ব্যাপারটা একটা ছোট্ট সময় নিয়ে বলে দিই যে এই যে এটা ধরে নাও একটা চোঙ, আর এটা ধরে নাও সমান উচ্চতার একটা চোঙ। উচ্চতা সমান দিলাম, হ্যাঁ উচ্চতা সমান দিলাম। দেন দুটোতেই ধরো এটাতে 5 লিটার পানি দিয়েছি, 5 লিটার পানি দেওয়ার পরে দেখছি এই জায়গা পর্যন্ত গিয়েছে 5 লিটার পানি। হ্যাঁ, এখানেও যদি 5 লিটার পানি দিই কত দূর যাবে গো? এত দূর যাবে কিনা? ওই একই হাইট যাবে না? তো দুটো যে 5 লিটার, তাহলে এটা বেশি প্রশস্ত, তাই তো? তো ধারকগুলোকে, এটা যেমন পাত্রকে এরকম দেখলে ধারককেও এভাবে বানানো হয় ম্যাটেরিয়াল দিয়ে, যে আমি একই পরিমাণ চার্জ দিব কিন্তু ভোল্টেজ ডিফারেন্স একই রকম হবে না। তো কোনো ধারকের ধারকত্ব যদি বলো যে 2.5 মাইক্রোফ্যারাড, এটা যেমন দেখলা, তেমনি এমনও হইতে পারে যে 10 মাইক্রোফ্যারাড। তাহলে এটার আর এটার ডিফারেন্স রয়েছে। এখানে 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করার জন্য কত লাগবে? 2.5। আর এখানে 1 ভোল্টের জন্য কত লাগবে? কোনটা ভালো গো? কোনটা ভালো? হ্যাঁ, আপনাদের দুইজন বলেছে এটা বেশি ভালো। এটা যে ভালো এ কথাটা মিথ্যা, তাই না? তোমাদের কিন্তু আমি মানে মন খারাপ করার জন্য বলছি না, তোমরা যে বলেছো এটা সত্যি ঠিক বলেছো তোমাদের সেন্স থেকে। কিন্তু আমরা ধারককে কি কাজে ইউজ করব? ধারক চার্জ জমা রেখে পরবর্তীতে ওই চার্জটা আমাকে বিভিন্ন কাজে সাপ্লাই দিবে, তাই না? তাহলে এ দেখো ওই 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য 10 মাইক্রোকুলাম চার্জ নেয়, তাহলে 10 মাইক্রোকুলাম চার্জ এভাবে রেডি হয়ে আছে। দেন যখনই তোমার একটা বড় মোটর ঘোরানো লাগবে 10 মাইক্রোকুলাম গিয়ে ঢাং করে ঘুরাই দিল, কিন্তু এটা গিয়ে দেখলো ঘোরানোর জন্য এরকম করছে, পারলো না। তাহলে কোনটা বেশি ভালো? উনি অনেক খেয়ে আছেন, উনি আমাকে যে কোনো সময় অনেক বড় কাজ করে দেবেন, তাহলে এইটা বড় ভালো ধারক। এটাও ভালো কিন্তু কম ভালো ধারক, আর এটা বেশি ভালো ধারক। এবার বুঝেছো তো? তাহলে উদ্দেশ্য অনুযায়ী ভালো বলবো। দ্যাট মিনস এ চার্জ দিতে হয় তাড়াতাড়ি, আবার কাজ করে দিতে পারে কম।
হয় না। নষ্ট ব্যাটারি, তাড়াতাড়ি ফুল চার্জ, আবার চার্জার থেকে খুলে 10 মিনিট ব্যবহার করলা, দেখছো লাল বাতি। ওকে স্যার, এটুকু যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, বেসিকটা শিখিয়েছি। সামনের দিনে এই ধারকত্ব থেকে গাণিতিক প্রবলেম শুরু করে দেবো। ওকে জি, ধারকের প্রকারভেদটা পড়ানো হয় নাই, পড়াবো।